ডিসেম্বরের কনকনে শীতের সকাল। মোহনা সোয়েটার পরে গলায় মাফলার জড়িয়ে বের হয়ে গেল মিনুদির বাড়িতে যাওয়ার জন্য। বাড়ির সামনের গোলাপের বাগান ভর্তি ফুল ফুটেছে। ফুলগুলোর উপর ফোঁটা ফোঁটা শিশির জমে আছে। একটা স্নিগ্ধ মিষ্টি সুবাস চারদিকে। মোহনা নাচতে নাচতে মিনুদির বাড়িতে উপস্থিত হল। মিনুদির মা বাইরে কাজ করছিলেন। মোহনাকে দেখে বললেন, মিনু গতকাল ওর পিসির বাড়িতে গেছে। তুই জানিস না বুঝি? মোহনার মন খারাপ হয়ে গেল। গান না গাইলে তার ভালোই লাগে না। মিনুদির মা হেসে মোহনার থুতনিতে হাত দিয়ে বললেন, এতটুকু মেয়ের গান গাওয়ার কি শখ? কালই চলে আসবে মিনু। পরশু থেকে আসিস। মোহনা আচ্ছা বলে চলে আসে। রাস্তায় মাহাদিদের বাড়ি পড়ে। সে কি একবার ঢুকবে? মাহাদি কি ঘুম থেকে উঠেছে? আজ তো ছুটির দিন, স্কুল নেই। বোধহয় এখনো ঘুমাচ্ছে। মোহনা নিজের বাড়ির দিকে রওনা হল। কিছুদূর যেতেই পেছনে থেকে ডাক শুনতে পেল। মাহাদি ডাকছে। সে দৌড়ে গেল তার কাছে। হাসিমুখে বলল, জেগেছিলে? আমি ভাবছি ঘুমাচ্ছ। না, অভ্যাস হয়ে গেছে সকালে ওঠার, তাই উঠে পড়েছি। কোথায় যাচ্ছিস তুই? ফিরে যাচ্ছি। মিনুদি নেই বাড়িতে। হ্যাঁ, সে তো বেড়াতে গেছে। তুমি জানতে তাহলে কাল বলনি কেন? আমি ভেবেছি তুইও জানিস। যাকগে, বাড়িতে গিয়ে কি করবি? চল ঘুরি। মোহনার চেহারা 100 ওয়াট বাল্বের মতো জ্বলে উঠল। বিস্তৃত হাসি দিয়ে বলল, কোথায় ঘুরব? চল চাকমাদের গ্রামে যাই। চাকমাদের ছোট্ট গ্রামটা তাদের কোয়ার্টারগুলো থেকে মিনিট 10-এর হাঁটাপথ। রাস্তা পার হয়ে ওপাশে ছোট্ট একটা পাহাড়। পাহাড় ঘুরলেই চাকমাদের এলাকা। ছোট ছোট অনেকগুলো ঘর। গ্রামের মাঝখানে একটা বৌদ্ধ মন্দির আছে। মোহনা মাহাদির অনেক দিনের ইচ্ছে ছিল সেখানে যাওয়ার, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এবার যেতে পারল। গিয়েই লক্ষ্য করল সবাই ব্যস্ততার মধ্যে আছে, ছুটোছুটি করছে। তারা জানতে পারল আজ তাদের ওখানে বিয়ে। ছোট ছেলেমেয়েরা নতুন জামাকাপড় পরে ঘুরছে। খুশির আমেজ ওদের দুজনের মনেও লেগে গেল। মাহাদি মোহনাকে গ্রামের লোকজন চিনত সরকারি অফিসারের ছেলে মেয়ে বলে। তাদের খাতির করে একটা ঘরে নিয়ে গেলেন একজন মহিলা। সেই ঘরে বিয়ের কনে বসে আছে। লাল টুকটুকে শাড়ি আর গহনা পরা, মাথায় লাল রঙের বুনোফুল। মেয়েটা ওদের দেখে লাজুক হাসল। একটা চাকমা মেয়ে এসে ওদের মিষ্টি জাতীয় কিছু খেতে দিয়ে গেল। মোহনার মিষ্টি পছন্দ ছিল বলে মাহাদি সবসময় নিজের মিষ্টিটা ওকে দিয়ে দিত। এবারও তাই করল। একজন বৃদ্ধ বসেছিলেন সে ঘরে। তিনি ব্যাপারটা দেখে মাহাদিকে জিজ্ঞেস করলেন, তোরা ভালো বন্ধু? মাহাদি বলল, হ্যাঁ। লোকটা বললেন, সারা জীবন একসাথে থাকিস? থাকবই তো। মোহনা তখন বউ দেখায় ব্যস্ত। ফর্সা ধবধবে মেয়েটাকে লাল শাড়িতে কি সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে পরীর মেয়ের বিয়ে। মোহনাকে তাকিয়ে থাকতে দেখে মাহাদি জিজ্ঞেস করল, কি দেখছি সেভাবে? বউটা কত সুন্দর। আমার বিয়েতেও আমাকে এমন সুন্দর লাগবে? মাহাদি হেসে বলল, তোর বিয়েতে তোকে ভূত লাগবে। মোহনা ভীষণ রাগ করেছিল সেদিন। ঠোঁট উল্টে কেঁদে কেঁদে ফিরেছিল বাড়িতে। নালিশ করেছিল সবাইকে। ছেলেটা তাকে সবসময় ভূত বলে। এতদিন পর ঘটনাটা মনে করে মোহনার খুব হাসি পেল। সে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় লাল ওড়না টেনে ঘুরে ফিরে দেখল। আসলেই ভূত দেখা যায়। চাকমা মেয়েটার মুখ এখনো তার স্মৃতিতে ভাসে। এত সুন্দর সে কখনো হতে পারবে না। তাহলে
এই ভূতকে বিয়ে করবে তো ছেলেটা? স্বর্ণ রাতের বেলা চুপি চুপি চলে গেল তাহসিনের ঘরে। সবাই আজ ঘুমে। ঘরের সামনে গিয়ে দেখল কোনো আলো নেই। ঘুমিয়ে গেল নাকি? স্বর্ণ কয়েকবার কাশি দিল। আস্তে টোকা দিল দরজায়। খানিকক্ষণ পর দরজা খুলল তাহসিন। ঘুম থেকে উঠেছে যে বোঝাই যাচ্ছে। স্বর্ণ বেশ বিব্রত হল। সে ভাবেওনি তাহসিন ঘুমিয়ে গেছে। তাহসিন বলল, ভেতরে এসো স্বর্ণ। স্বর্ণ বলল, না, আপনি ঘুমাচ্ছিলেন, ঘুমান, পরে কথা বলবো। তাহসিন কিছুটা আদেশের স্বরে বলে উঠল, আসতে বলেছি, এসো। স্বর্ণ ঘরে ঢুকল। পুরো টেবিল, মেঝে বইয়ের ছড়াছড়ি। এসব এভাবে আছে কেন? পড়ছিলাম। তাই বলে এভাবে? আমি এভাবেই পড়ি। এখন এত পড়া কিসের? চাকরির জন্য পড়ছি। চাকরিটা খুব প্রয়োজন স্বর্ণ। এভাবে কতদিন তোমাদের বাড়িতে থাকব? স্বর্ণ রাগ দেখিয়ে বলল, আপনাকে কেউ একবারও বলেছে চলে যেতে? বলেনি। নিজেরই খারাপ লাগে নাকি আমি রাতে এসে ডিস্টার্ব করি সেজন্য? তাহসিন হো হো করে হেসে উঠল। লাইটটা বন্ধ করে দিয়ে বলল, কেউ দেখলে ভালো বলবে না। আপনি প্রশ্নের উত্তর দেননি। কোনো প্রশ্ন? তোমার যন্ত্রণায় চলে যাচ্ছি কিনা? হুম। এটার কোনো উত্তর হয়? তুমি নিজেও জানো তুমি আসলে আমার ভালো লাগে। ঠিক আছে। কথা এটা না যে তুমি জানো না, কথা হলো তুমি আমার মুখে শুনতে চাচ্ছিলে কথাটা। স্বর্ণ লজ্জায় লাল হয়ে গেল। আধারের কারণে সেটা দেখা গেল না, সে কথাও বলতে পারল না। এভাবে বলার কি আছে? তার খানিকটা অপমানবোধ হল। তাহসিন বলল, এখন আবার রাগ করে থেকো না যেন। মজা করলাম। তুমি যখন তখন আমার ঘরে আসতে পারো। কোনো অসুবিধা নেই। স্বর্ণ এবার আর কথা খুঁজে পেল না। চুপ করে রইল। চুপ করে আছে তাহসিনও। সে স্বর্ণর মুখে কথা শুনতে চায়। এর ভেতর স্বর্ণ দুবার হাই তুলল। তাহসিন শেষ পর্যন্ত বলল, আমাকে জাগিয়ে দিয়ে এখন নিজে ঘুমানো চলবে না, তোমাকে ঘুমাতে দেব না আমি। স্বর্ণ বলল, ঘুম চলে আসছে। এটার উপর আমার তো হাত নেই। এক কাজ করি, কফি বানিয়ে নিয়ে আসি। আপনি খাবেন? খাবো। স্বর্ণ উঠে বের হয়ে যাওয়ার সময় তাহসিন ডেকে বলল, কফি এক কাপেই এনো। স্বর্ণ আবার লজ্জা পেল। আজ হলোটা কি? রোজ তো কথা হয় ছেলেটার সাথে। আজ এত লজ্জা করছে কেন? স্বর্ণ কফি নিয়ে উপরে ওঠার সময় সামনে পড়লেন ছোট মামি। পানির জগ হাতে নিচে নামছেন। স্বর্ণর হাতে কফি দেখে বললেন, এত রাত জেগে আছিস কেন? মামি, পড়ছিলাম। এখন এসব খেলে ঘুমাবি কখন? পরীক্ষা আসছে। এখন পড়তে হবে। সমস্যা নেই। সকালে উঠতে পারব। রাত জেগে জেগে তোর চেহারা খারাপ হয়ে যাচ্ছে, খেয়াল করেছিস? কদিন ধরেই দেখছি দিনে তোর মুখটা কেমন হয়ে থাকে। বলবো বলবো করে আর বলা হয়ে ওঠে না, চোখের নিচে কালিও পড়ে গেছে। নিজের যত্ন নিতে হবে তো নাকি? শুধু পড়লেই হবে না। জি, মামি। আজ বানিয়েছিস, খেয়ে নে। কাল থেকে যেন রাত জাগতে না দেখি। আচ্ছা। মামিকে পার করে স্বর্ণ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস একটা কাপ ছিল হাতে, নইলে আজকে একটা কাণ্ড হয়ে যেত। স্বর্ণ সোজা নিজের ঘরে ঢুকল। টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই খুলল। মামি একটু পর এসে দেখে গেলেন, স্বর্ণ দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন মামি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করবেন।
মামি ঘরের দরজা বন্ধ করার সাথে সাথে স্বর্ণ বের হয়ে এল কফি নিয়ে। এত প্রিয় মামিরাই শেষ পর্যন্ত তার লাভস্টোরির ভিলেন হবে? তার এই 22 বছরের জীবনে প্রথমবার একটা প্রেম হতে যাচ্ছে, তাতেও এত বাধা। সে মনে মনে দোয়া করল, আল্লাহ, শুরু হওয়ার আগে সব শেষ করে দিও না। তাহসিন বলল, মুনিরা আন্টিকে দেখলাম। উনি কিছু বলেছেন তোমায়? ধরতেই পারেনি। স্বর্ণ হাত দিয়ে ব্যাপারটা উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, নিন, কোল্ড কফি। হটই ছিল। ছোট মামিকে দেখে ঠান্ডা হয়ে গেছে। তাহসিন কফি হাতে নিল, চুমুক দিয়ে বলল, বেশ ভালো কফি বানাও তো তুমি। শেগুফতা আন্টির কাছে শিখেছি। কি উনি? আমার বাবার দ্বিতীয় স্ত্রী। মানে তোমার সৎমা? হ্যাঁ। উনাকে মা ডাকো না কেন? ভালো লাগে না। উনি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেন, স্বর্ণ? মানে, আমি ঠিক জানি না সৎ মায়েরা কেমন হয়। তারা নাকি সৎ ছেলেমেয়েদের দেখতে পারে না। স্বর্ণ জোরে মাথা নেড়ে বলল, উনি এমন না। কখনোই খারাপ ব্যবহার করেন না। মাঝে মাঝে মনে হয় উনি আমাকে ভালোবাসেন। শুনেছি তোমার সৎ মায়ের কোনো ছেলে মেয়ে নেই। না, নেই। তাহলে তুমি তাকে মাই ডেকো স্বর্ণ। মা ডাক না শোনার অনেক কষ্ট। স্বর্ণ আবারও লজ্জা পেল। মেয়ে হয়ে তাকে কথাটা একটা ছেলের থেকে শুনতে হল। তাহসিন বলতে লাগল, আমার এক বোন আছে, যার বিয়ের 11 বছর পর্যন্ত সন্তান হয়নি। আপু কত রকমের চিকিৎসা করিয়েছে হিসাব নেই, কাজ হয়নি। শেষ পর্যন্ত ঝোঁকের মাথায় হাসপাতাল থেকে বাচ্চা চুরি পর্যন্ত করেছিল। সে নিয়ে কত কাণ্ড। একটা বাচ্চা অ্যাডাপ্ট করেছিল তারা, কিন্তু কয়েক বছর পর বাচ্চাটা নিউমোনিয়া হয়ে মারা গেল। তারপর থেকে আপু মানসিকভাবে অসুস্থ। শুধু বলতে থাকে, আমাকে কেউ মা ডাকে না। আমি এত হতভাগী কেন? জানো স্বর্ণ, আপুকে দেখার পর থেকে কোনো নিঃসন্তান মাকে দেখলে খুব কষ্ট হয়, না জানি ভেতরে কত যন্ত্রণা পুষে রেখেছে। আর তোমার মায়ের মেয়ে থাকা সত্ত্বেও তুমি তাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত করছ। স্বর্ণ লজ্জিত হয়ে বিষাদমাখা গলায় বলল, উনি আমাকে কখনো মা ডাকতে বলেননি। কেন? আমি জানি না। জিজ্ঞেস করনি কেন? অভিমান হতো খুব। কেন ছোটবেলা থেকে নিজের করে রাখল না আমাকে? কেন সব কথায় সায় দিত? জোর করে রেখে দিতে পারত। আদর যত্নে মানুষ করতে পারত। করেনি। যতবার আমি তাকে সৎ মা বলে মায়ের জায়গাটা দেইনি, ততবার তিনি একটি কথাও না বলে ফিরে গেছেন। মায়েরা বুঝি এমন হয়? তাহসিন হেসে বলল, এত অভিমান কেন জমেছে? ওদিকেও হয়তো অভিমানের পাহাড় জমে আছে। ভালোবাসা চাপা পড়ে আছে তাতে। তুমি একবার মা ডেকে দেখো, আদরের কমতি হয় কিনা। স্বর্ণ কিছু বলল না। তাহসিন বলল, তোমার নিজের মায়ের সাথে কতটুকু স্মৃতি আছে? খুব অল্প। তেমন কিছুই মনে নেই। ছবি দেখে দেখে মাকে মনে করেছি। তাহলে তুমি শেগুফতা আন্টির সামনে গিয়ে একবার কল্পনা করে দেখো এটাই তোমার মা। ছবির মানুষটা উনি। তাহলে ডাকতে সহজ হবে। স্বর্ণ চোখের পানি মুছে বলল, চেষ্টা করব। তাহসিন হঠাৎ খেয়াল করল কফি প্রায় শেষ। সে একাই খেয়ে ফেলেছে। স্বর্ণর দিকে তাকিয়ে অপরাধীর ভঙ্গিতে বলল, সরি গো, তোমার কফি শেষ করে ফেলেছি। স্বর্ণর মন আরও একটু খারাপ হল। শেয়ার করে কফি খাওয়া আজ কপালেই ছিল না। সে বলল, থাকো কাজ, আমি পরে খেয়ে নেব। উহু, আমাকে ছাড়া খাবে না। পরের বার তুমি বেশিটুকু খেও। তবুও আমাকে নিয়ে খাবে।
আপনি তো চলেই যাবেন। তখন তাহসিন আসতে বলল, তোমাকে নিয়ে যাব স্বর্ণ। কি বললেন? কই কিছু না। চলে গেলে গেলাম। এখানে যতদিন আছি ততদিনের কথা বলছি। চাকরি তো বললেই হয়ে গেল না। চেষ্টা করতে থাকুন। হাল ছাড়বেন না। একটা চাকরি হয়েই যাবে। তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, রেফারেন্স ছাড়া চাকরি পাওয়া অনেক কষ্ট, স্বর্ণ। তুমি এখনো ছোট আছো। পৃথিবীতে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে যে কত কষ্ট সেটা তুমি এখনই বুঝতে পারবে না। হয়তো বুঝব না। তবে এটা জানি, পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আপনি আর আবির ভাইয়া কত ভালো। তবুও আপনাদের এত কষ্ট। জীবনে খারাপ কাজ করেননি, কারো সাথে খারাপ ব্যবহার করেন না, মানুষ হিসেবে কত ভালো, একটা প্রেমও করেননি জীবনে। তাহসিন স্বর্ণকে থামিয়ে দিয়ে বলল, আবির প্রেম করেনি ঠিক আছে, কিন্তু আমিও করিনি সেটা কে বলল তোমায়? স্বর্ণর মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল মুহূর্তেই। সে অনেক কষ্টে বলল, আপনি প্রেম করেন? করতাম ভার্সিটি লাইফে। ওহ, শুনবে আমার লাভ স্টোরি? অন্যদিন শুনব। আজ অনেক রাত হয়ে গেছে। এখন যাই। আরে মাত্র 2:30 বাজে। পড়ে যেও প্লিজ। স্বর্ণ উঠতে পারে না। তাহসিনের অনুরোধ তার পক্ষে ফেলা সম্ভব না। তাহসিন বলতে থাকে, ভার্সিটির সেকেন্ড ইয়ারে ছিলাম তখন। মেয়েটাও সেকেন্ড ইয়ারের ছিল। অন্য ডিপার্টমেন্ট। পাগলাটে স্বভাবের মেয়ে ছিল। সবসময় শার্ট, জিন্স পরত। অনেক সুন্দর চুল ছিল, কোমর পর্যন্ত। সেগুলি সবসময় এলোমেলো করে রাখত। রাজনীতি করত। বড় বড় চোখ করে বক্তৃতা দিত। টিএসসিতে বসে আড্ডা জমিয়ে রাখত আর সুযোগ পেলেই কবিতা আবৃত্তি করত। অদ্ভুত রকমের সুন্দর ছিল। আমি পুরো পাগল হয়ে 1 বছর ঘুরলাম পিছু পিছু। এরপর এক পহেলা বৈশাখে মেয়েটা লালপাড়ের সাদা শাড়ি পরে আসল ক্যাম্পাসে। প্রথমবার তাকে শাড়িতে দেখে আমার তখন কি যে অবস্থা। সেদিনই প্রপোজ করেছিলাম। সবার সামনে হাঁটু গেড়ে। স্বর্ণ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, চুপ করুন তো। আর শুনতে চাই না। বলেই সে ঘর থেকে ছুটে বের হয়ে গেল। তাহসিন সাথে সাথে বের হয়ে স্বর্ণর হাত ধরে ফেলল। টেনে নিয়ে এল তাকে ঘরে। বলল, তুমি এত রেগে গেলে কেন? কি হয়েছে? কিছু না। আমি আপনার প্রেমকাহিনী শুনতে আগ্রহী না। রাগে কাঁপছে স্বর্ণ। চোখ ভেজা ভেজা। অন্ধকারে সেটা দেখতে না পারলেও আন্দাজ করতে পারছে তাহসিন। সে মুখটা নিচু করে স্বর্ণর মুখের কাছাকাছি এনে বলল, সরি স্বর্ণ। আমি মিথ্যে কথা বলেছি এতক্ষণ। আমার কোনোদিন কোনো গার্লফ্রেন্ড ছিল না। স্বর্ণ এবার তাহসিনকে ধাক্কা দিয়ে বলল, তাহলে এতক্ষণ এসব কি বলছিলেন? মজা করছিলাম। আপনার বর্ণনা শুনে একটুও মজা মনে হয়নি। এমন মেয়ে সত্যি ছিল, এখন আমাকে ভোলানোর জন্য এসব বলছেন। এমন মেয়ে তো কতই থাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তাদের দেখে কখনো মনে ভালোবাসার ব্যাপারটা হয়নি। হয়তো পছন্দ হয়েছে, আগ্রহও জন্মেছে কারো কারো প্রতি। কিন্তু প্রেমটা ঠিক হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি শুনি? ঠিক মনের মতন পাইনি কাউকে। ওহ ভালো। এবার কিন্তু পেয়ে গেছি। বলেও দেব তাকে। স্বর্ণর রাগ চলে গিয়ে এবার সেই লজ্জাটা ফিরে এসেছে। সে বলল, কি বলবেন? তাহসিন একটু ভেবে বলল, কিছু না। অন্যদিন বলবো। আজ বরং চলেই যাও তুমি। স্বর্ণ আর দাঁড়াল না এক মুহূর্ত। এক ছুটে চলে গেল।
তাহসিন মনে মনে বলল, এভাবে বলা যাবে না স্বর্ণ। তোমার জন্য অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে, শুধু একটু গুছিয়ে নিতে দাও আমায়। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেই অ্যাক্সিডেন্টের দিন, তুমি মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে এসে আমার কাছে পড়লে। রক্তমাখা হাত দিয়ে আমার হাতটা শক্ত করে ধরে ফেললে। সেদিন তোমার মুখটা দেখে মনে হয়েছিল তুমি বুঝি স্রষ্টা প্রদত্ত উপহার, যে শুধু আমার জন্যই পৃথিবীতে এসেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম কখনো তোমার হাত ছেড়ে দেব না। তোমার জ্ঞান ফেরার আগ পর্যন্ত তোমার কাছ থেকে নড়তেও পারিনি সেদিন। আমার সেই স্পেশাল মানুষকে দেওয়ার জন্য খুব স্পেশাল কিছু প্রয়োজন। তুমি শুধু অপেক্ষা করো একটু। কেয়াকে আজ তার হবু শ্বশুরবাড়ির লোক আংটি পরাতে আসবে। মুনিরার ইচ্ছে বিয়েটাও আজই হয়ে যাক। তিনি এ ব্যাপারে তার হবু বেআইনের সঙ্গে একটু পরপর ফোনে শলা-পরামর্শ করছেন। এখনই সব ঠিকঠাক হয়নি, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। মুনিরার বলেছিল কেয়াকে পার্লার থেকে সাজিয়ে আনতে, কিন্তু কেয়া যেতে রাজি হল না। এত বাড়াবাড়ি সে সহ্য করতে পারছে না। স্বর্ণ মামিকে অভয় দিয়ে বলল, তুমি চিন্তা করো না মামি, আমি সুন্দর করে সাজিয়ে দেব। লোকজন চলে আসল দুপুরে। খাওয়া দাওয়ার পর অনুষ্ঠান। নাহিয়ানের বেশ বড় ফ্যামিলি, সবাই এসেছে। এ বাড়িতেও অনেক লোক, সব মিলিয়ে জমজমাট পরিবেশ। নাহিয়ানকে আজও নার্ভাস লাগছে, সাথে অবশ্য খুশি খুশিও লাগছে। সে অদ্ভুত রকমের এক্সপ্রেশন দিচ্ছে। খাওয়ার পর্ব শেষে নাহিয়ান কেয়াকে আংটি পরিয়ে দিল। কেয়াও নাহিয়ানকে আংটি পরাল। সাথে কিছু ঘরোয়া আচার অনুষ্ঠান হল। হাসি তামাশা চলতে থাকল। কেয়া টেনশনে ঘামছে। একটু পর পর তাহসিনের দিকে তাকাচ্ছে। তাহসিন তাকে অভয় দিয়ে যাচ্ছে। আংটি পরানোর অনুষ্ঠান শেষে নাহিয়ানের মা ঘোষণা করলেন তারা আজই বিয়ে পড়িয়ে রাখবেন। তারপর বড় করে বৌভাত করে বউ ঘরে তুলবেন। এ বাড়ির সবাই মোটামুটি প্রস্তুত ছিল। কাজই চলে আসছে। বিয়ে পড়ানোর একটু আগে উপস্থিত হল একটি মেয়ে। মায়াবী চেহারা, তবে বিধ্বস্ত। মনে হচ্ছে কতদিন ঠিকমতো খায় না, ঘুমায় না। মেয়েটা এসে কেয়ার পাশে বসল। সবাই পরিচয় চাইলে কেয়া বলল এটা তার বান্ধবী। মুনিরার কেন যেন ব্যাপারটা ভালো লাগল না। আজ বাইরের কেউ আসার কথা না, তাহলে এই মেয়েকে কেন আসতে বলেছে কেয়া? আর এই মেয়েটাকে তিনি চেনেনও না। কবে থেকে কেয়ার বান্ধবী? মনে মনে প্রশ্ন ঘুরপাক খেলেও সবার সামনে কিছু বলতে পারলেন না। এদিকে নাহিয়ানের অবস্থা দেখার মতো হয়েছে। সে ভয়ে চুপসে গেছে, ঘেমে একাকার হয়ে যাচ্ছে। একটু পর পর পানি খাচ্ছে আর ওয়াশরুমে যাচ্ছে। সে বুঝতে পারছে না রূপা এখানে কি করছে, কেমন করে এলো, কেয়ার সাথেই বা কেমন করে পরিচয়। সবচেয়ে বড় কথা, মেয়েটা কাউকে কিছু না বলে চুপচাপ বসে আছে কেন? বিয়ে পড়ানোর সময় যখন নাহিয়ান ও কেয়াকে একসাথে বসানো হলো তখন রূপা তাদের ঠিক সামনে গিয়ে বসল আর একনাগারে নাহিয়ানের দিকে তাকিয়ে রইল। মুনিরা সেটা দেখে রূপার কাছে গিয়ে বললেন, তুমি একটু সরে বসো, এখানে অন্যরা বসবে। রূপা সে কথায় কোনো পাত্তা দিল না। সে সেভাবেই বসে রইল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। কাবিননামায় সই করতে গিয়ে নাহিয়ানের হাত কাঁপতে লাগল। সে কিছুতেই নিজের নামটা লিখতে পারছে না। অনেকক্ষণ চেষ্টার পরেও যখন নাম সই করতে পারল না, তখন কলমটা ছুঁড়ে ফেলে দিল। দুই হাতে মাথা ধরে বসে রইল। তার শরীর অসুস্থ লাগতে শুরু করল। বমি পাচ্ছে। সে মাথায় হাত দিয়েই ওয়াশরুমের দিকে গেল। পুরোটা যেতেও পারল না, তার আগেই ফ্লোরে বমি করল। কোনো মতে হাত মুখ ধুয়ে নিল।
তার মা তাকে ধরে নিয়ে এলেন। হঠাৎ নাহিয়ানের কি হলো কেউ বুঝতে পারছে না। স্বর্ণ, তাহসিন, কেয়াও হতভম্ব হয়ে গেছে। ব্যাপারটা এমন হয়ে গেল কেন? তারা অন্যরকম প্ল্যান করেছিল। রূপা তখনও ঠায় বসে আছে, নাহিয়ানের দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। মুনিরার ইচ্ছে হল রূপাকে চুল ধরে টেনে বের করে দেয় বাড়ি থেকে। এই মেয়ে নজর লাগিয়েছে। মুনিরা নাহিয়ানকে গিয়ে জিজ্ঞেস করল, বাবা তুমি একটু শোবে, একটু রেস্ট নিয়ে নাও, তারপর এসব হবে। নাহিয়ান মানা করল, বলল এমনিতেই ঠিক হয়ে যাব। নাহিয়ান যখন একটু স্থির হল তখন তাকে আবারও সই করতে দেয়া হল কাবিননামায়। নাহিয়ান রূপার দিকে তাকাল। ঘোর লাগা দৃষ্টি মেয়েটার, যেন চোখ দিয়েই নাহিয়ানের অন্তর ভেদ করে ফেলছে, তার হৃদয় ক্ষতবিক্ষত করে ফেলছে। নাহিয়ান আবার কলমটা ছুঁড়ে ফেলল। উঠে দাঁড়িয়ে বলল, আমি কেয়াকে বিয়ে করতে পারব না। আমার বিয়ে হয়ে গেছে একবার। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ কথাটা ঠিক হজম করতে পারছে না, সবার দৃষ্টি নাহিয়ানের মুখের দিকে। শুধু কেয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রূপার দিকে তাকল। রূপাও প্রথমবার নাহিয়ানের দিক থেকে চোখ সরিয়ে কেয়ার দিকে তাকাল। কেয়াকে দেখে মুচকি হাসল, চোখে জয়ের দ্যুতি। নাহিয়ান দাঁড়ানো থেকে বসল। এক গ্লাস পানি একটানে খেয়ে বলতে শুরু করল, আমি যখন অনার্স প্রথম বর্ষে পড়ি তখন রূপার সাথে আমার সম্পর্ক হয়। রূপা তখন ক্লাস 10-এ পড়ত। প্রায় 3 বছর সম্পর্কের পর যখন ওর বয়স 18 হলো তখন আমরা বিয়ে করি। আমাদের বিয়ের কথা আমার দুটো বন্ধু ছাড়া কেউই জানত না। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। সারা জীবন একসাথে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম একে অপরের কাছে। কিন্তু কি যে হলো, একসাথে থাকতে থাকতে একটা সময় আমি ওর প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। কথা ছিল চাকরি পেলে আমি সবাইকে বলবো বিয়ের কথা, কিন্তু কেন যেন বলতে ইচ্ছে হলো না। বাড়ি থেকে আমার জন্য মেয়ে দেখার কথা বললে আমি সম্মতি দিলাম। কেয়াকে দেখে, ওর পড়াশোনা, ক্যারিয়ার সবকিছু দেখে মনে হলো ওকেই আমার বিয়ে করতে হবে। কেয়া প্রকৃতপক্ষে আমার যোগ্য। রূপা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে অনার্স করছে। গান গাইতে পারে শুধু। কেয়ার মতো সৌন্দর্য আর যোগ্যতা কোনো টাইওর নেই। তাই লাইফ পার্টনার যখন চয়েসের সময় এলো তখন আমি কেয়াকেই বেছে নিলাম। রূপাকে ইগনোর করতে শুরু করলাম। অনেক কিছু বোঝালাম, কিন্তু ও আমাকে ছাড়তে রাজি ছিল না। ওর জন্য কেন যেন আমার আর কোনো টান কাজ করছিল না। ও বলতো সবাইকে বলে দেবে। আমি ভয় পেতাম না, কারণ ওর কথা কেউ বিশ্বাস করত না। বিয়ের রেজিস্ট্রির কাগজ আমার কাছে ছিল। যে দুই বন্ধু বিয়ের সাক্ষী ছিল তাদের রূপা খুঁজে বের করতে পারত না। তাই ওর দিক থেকে আমাকে ফাঁসানোর কোনো উপায় ছিল না। আমিও কেয়াকে নিশ্চিন্তে বিয়ে করতে যাচ্ছিলাম। নাহিয়ান থামল, উঠে দাঁড়ালো এবার। রূপার সামনে এসে পর হাত ধরে তুলে পাশে দাঁড় করিয়ে বলল, ওই রূপা আমার স্ত্রী। আমি পারিনি ওকে সামনে রেখে বিয়ে করতে। আর সবচেয়ে বড় কথা, আমি বুঝতে পেরে গিয়েছি রূপাকে ছাড়া কারো সাথে আমি থাকতে পারব না। তারপর স্বর্ণর কাছে মনে হলো একসাথে এতগুলো ঘটনা ঘটে গেল। নাহিয়ানের বোন মৌনতা এসে তাকে ইচ্ছেমতো চড় থাপ্পড় লাগাল। ছোট মামি মুনিরা মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন। রূপা ফ্লোরে বসে কাঁদতে শুরু করল। স্বর্ণ গিয়ে রূপাকে তুলল। মুনিরাকে আবিরার হান ধরে ঘরে নিয়ে গেল। কেয়া গেল পিছু পিছু। এদিকে নাহিয়ানের বাড়ির লোক লজ্জায় মাথা নিচু করে আছে, কথা বলার ভাষা নেই তাদের। বাড়ির লোকজন চলে যাওয়ার পরেও নাহিয়ান আর রূপা রয়ে গেল। নাহিয়ানের কেয়ার সাথে কথা আছে।
নিচতলার পেছনের বারান্দায় এসে দাঁড়ালো তারা। নাহিয়ান, কেয়া আর রূপা। নাহিয়ান বলল, কেয়া, আমি সরি। তোমার সাথে এটা করার আমার কোনো ইচ্ছে ছিল না। একটা ভুল হয়ে গেছে। বলতে পারো স্বার্থপর হয়ে কাজটা করেছি। বেঈমান হয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। আজ রূপা না আসলে বেঈমানিটা করেই ফেলতেন আপনি। নাহিয়ান মাথা নিচু করে বলল, ঠিকই বলেছ। তুমি আমাকে চাইলে শাস্তি দিতে পারো। আপনাকে আমি শাস্তি দেয়ার কেউ না, আমার বরং ভালো হলো আপনার সাথে বিয়ে না হয়ে। আচ্ছা রূপা, তুমি এখানে এলে কি করে? রূপা জবাব দিল, উনারা নিয়ে এসেছেন। তাহসিন ভাইয়া আমাকে তোমার সাথে দেখেছিলেন, তখন সন্দেহ হয়। উনি আমাকে আগে থেকে চিনতেন, তাই উনি আর কেয়া আপু আমার কাছে গিয়ে সব খুলে বলেন। ওহ। নাহিয়ান এবার কেয়াকে বলল, আরও একটা কারণে সরি। তোমার সাথে সেদিন রেস্টুরেন্টে প্রচুর ফালতু কথা বলেছি। ওভাবে বলা উচিত হয়নি। আসলে আমি নার্ভাস হয়ে বুঝতে পারছিলাম না কি করব। যা মুখে এসেছে বলেছি। আর সেদিন ওয়েটার যে অর্ডার দেওয়ার আগেই খাবার নিয়ে এসেছিল মনে আছে? সেটা ভুল করে ছিল না। আমি আর রূপা প্রায় ওই রেস্টুরেন্টে খেতে যেতাম। সবসময় একই খাবার খেতাম। ওখানকার লোকেরা আমাদের চেনে। সেদিন ওরা তোমাকে রূপা ভেবেছিল। ও আচ্ছা। কিছু বলবে আমাকে? আমি এত খারাপ একটা কাজ করলাম অথচ তুমি কিছুই বললে না? কেয়া একটু হেসে বলল, প্রথমত, আপনি ভুল বুঝতে পেরেছেন, দ্বিতীয়ত, আমার বিয়ে করার এমনিতেও ইচ্ছে ছিল না, আর সবচেয়ে বড় কথা, আমি কাউকে খারাপ কথা বলতে পারি না। আপনি রূপাকে নিয়ে ভালো থাকবেন। নাহিয়ান বলল, কেয়া, তুমি খুব ভালো একটা মেয়ে। তুমি আমার চেয়ে অনেক ভালো কাউকে পাবে। মুনিরার জ্ঞান ফিরল সন্ধ্যাবেলা। প্রেশার লো। ডিম দুধ খাইয়ে একটু সুস্থ করা গেল তাকে। তবে এখনো হাত পা কাঁপছে। তিনি জ্ঞান ফেরার পর থেকে কেয়ার হাত ধরে বসে আছেন, বারবার কাঁদছেন আর মেয়ের কাছে ক্ষমা চাচ্ছেন, তার জন্যই মেয়েটার সর্বনাশ হতে যাচ্ছিল। কেয়া নির্লিপ্ততা গলায় মাকে বলল, তুমি শুধু শুধু এরকম করছ। বিয়ে তো হয়ে যায়নি তাই না? তুই আমাকে মাফ করে দিস রে। আমি কেন মাফ করব? তুমি নিজেও জানতে না এমন হবে। তবে তুমি পড়ে আর এরকম না করলেই খুশি হব। কেয়া উঠে চলে গেল। ভালো লাগছে না তার। কেন ভালো লাগছে না জানে না। বিয়েটা না হওয়াতে তার ঠিক যতটুকু খুশি হওয়ার কথা, সে হতে পারছে না। কোথায় যেন একটা চাপা কষ্ট আটকে আছে। হাজার হোক সে একটা মেয়ে। বউ হওয়ার, শ্বশুরবাড়িতে যাওয়ার, সংসার করার সুপ্ত একটা বাসনা তার মধ্যেও আছে। এতদিন সেটা সে দমিয়ে রাখতে পেরেছিল। তবে আজ বিয়ের আসরে বসে তার কেমন যেন লাগছিল। নাহিয়ানকে বিয়ে করার শখ তার কোনো কালেই ছিল না, তবে বিয়ে করার শখ হয়েছিল খুব। জীবনটা একা একা চালানো দারুণ কষ্টের। কাউকে পাশে লাগে, ভীষণ ক্লান্তিতে মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য, নিজের কথাগুলো বলে হালকা হওয়ার জন্য, অন্ধকার রাস্তায় আলোর পথ দেখিয়ে চলার জন্য। সে ঘরের দরজা আটকে অনেকক্ষণ কাঁদল। মনটা হালকা হওয়ার পর চোখে মুখে পানি দিয়ে পড়তে বসল। এটাই তার জীবন, তাকে বড় ডাক্তার হতে হবে। হাজারো রোগীকে বাঁচিয়ে তুলতে হবে। তাদের মৃত্যুর পথ থেকে ফিরিয়ে আনতে হবে। কষ্ট দূর করতে হবে। তাকে বিয়ের স্বপ্ন দেখে কেঁদে ভাসালে চলবে না। তাহসিন হাঁটছে আকাশের দিকে তাকিয়ে। আকাশ আজ পরিষ্কার। ঝকঝকে রোদ উঠেছে। গাঢ় নীল আকাশটা বরাবরই তাহসিনের পছন্দ। তবে আজ কিছুই ভালো লাগছে না। পকেটে অবস্থা করুন। সে কখনো ভাবেওনি একদিন এমন পরিস্থিতি হবে।
রাস্তায় এক ভিক্ষুক তাকে খুব করে ধরল কিছু টাকা দিয়ে যাওয়ার জন্য। পারলে পায়ে পড়ে যায়। তাহসিনের তখন প্রায় কান্না পেয়ে গেল। অথচ সে জীবনে কখনো কাউকে ফিরিয়ে দেয়নি। মনে মনে আল্লাহর কাছে চাইল আজ যেন টিউশনির বেতনটা দিয়ে দেয়। মাসের 5 তারিখ হয়ে গেছে। সকালে স্বর্ণ এসেছিল তার কাছে। স্বর্ণর ভার্সিটির প্রোগ্রাম আজ। শাড়ি পরে, গাঢ় করে কাজল লাগিয়ে, হাতে মেহেদি দিয়ে সেজেছিল। কানে বড় ঝুমকো। কি দারুণ লাগছিল তাকে। শুধু হাতে চুড়ি ছিল না। তাহসিন তাকে দেখে হা করে অনেকক্ষণ তাকিয়েছিল। স্বর্ণ তার সামনে হাত নেড়ে বলেছিল, কোথায় হারিয়ে গেলেন? তাহসিন কিছু বলতে পারেনি। সুন্দর লাগছে বা অপূর্ব লাগছে বললে কম বলা হতো। সঠিক উপমা সে দিতে পারবে না হয়তো। শুধু বলল ছিল, চুড়ি পরনি কেন? স্বর্ণ মন খারাপ করে বলেছিল, এই শাড়ির সাথে ম্যাচিং চুড়ি নেই আমার। তাহসিনের খুব ইচ্ছে হয়েছিল স্বর্ণকে চুড়ি কিনে দেয়ার। সে দিত, কিন্তু টাকার জন্য পারল না। আজ তার সবচেয়ে খারাপ দিন। মোহনা বসে আছে রাস্তার পাশে। মাহাদির আসার কথা। আজ সে কলেজ ফাঁকি দিয়ে মাহাদির সাথে ঘুরতে এসেছে। মাহাদি প্রথমে কলেজ বাদ দিয়ে ঘোরার ব্যাপারে রাজি হয়নি। পরে মোহনা তাকে অনেক বুঝিয়েছে যে কলেজ বাদ না দিলেও ঘোরা হবে না জীবনেও। তাকে বাড়ি থেকে খুব একটা বেরোতে দেয়া হয় না। মাহাদি শেষ পর্যন্ত রাজি হল। গাড়িতে উঠে বসে মাহাদি জিজ্ঞেস করল, বলো কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। উহু, তুমি যেতে চেয়েছ, তুমি বলবে। কোথায় যেতে ইচ্ছে করছে? মোহনা একটু ভেবে বলল, আমার তো সেই আগের জায়গায় যেতে ইচ্ছে করে, যেখানে ছোটবেলাটা কেটেছে। মাহাদি হা হয়ে বলল, চট্টগ্রামে যাবে? মোহনা দুষ্টুমি করে বলল, নিয়ে গেলে যাব। ধুর, এখন কিভাবে সম্ভব? মোহনা দেখল মাহাদি কি যেন ভাবছে। মনে হচ্ছে কথাটা তার মনে ধরেছে। মোহনাও যেতে ইচ্ছে করছে, তবে সে কথাটা এমনি বলে ফেলেছিল। সত্যি কি আর যাওয়া যাবে? তবে এখন মাহাদিকে দেখে তার শখটা ক্রমশ বেড়েই চলেছে। মোহনা বলল, কি ভাবো? চলো যাই। চট্টগ্রাম গেলে রাতে থাকতে হবে। ফিরতে ফিরতে আগামীকাল। বাসায় কি বলবে? জানি না। কিছু একটা বলে দেব। এরকম পাগলামি করার কোনো মানে নেই, মোহনা। চলো অন্য কোথাও যাই, বিকেলে ফিরে আসব। মোহনা মাহাদির দিকে তাকাল। সেও তার দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড কাটল। চোখে চোখে কথা হলো যেন। শেষ পর্যন্ত প্রচণ্ড ইচ্ছের কাছে হার মানল ভয়। মাহাদি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হল। যা হবে পরে দেখা যাবে। অপূর্বর মা টাকার খামটা তাহসিনের হাতে দিয়ে বললেন, বাবা, কিছু মনে করো না। এই মাসে একটু সমস্যায় ছিলাম তো, তাই বেতনটা দিতে সামান্য দেরি হয়ে গেল। আগামী মাস থেকে 1 তারিখেই পাবে। তাহসিন ভদ্রতাসূচক হেসে বলল, কোনো সমস্যা নেই আন্টি। আপনার সুবিধামতো দেবেন। মহিলাটি যেন স্বস্তি পেলেন। একটু হেসে তাহসিনের জন্য নাস্তা নিয়ে এলেন। তাহসিনের মনটা প্রশান্তিতে ভরে গেল। সে যাওয়ার সময় স্বর্ণর জন্য চুড়ি কিনে নিয়ে যাবে। নিজের হাতে পরিয়েও দেবে। ভাবতে ভাবতে মুচকি হাসল তাহসিন। অপূর্ব বলল, স্যার আপনি হাসছেন কেন? এমনি। তুমি পড়ো। না স্যার আগে বলেন, হাসলেন কেন? তুমি বুঝবে না। বুঝব, আমার নিজেরও গার্লফ্রেন্ড আছে। তাহসিন অবাক হয়ে অপূর্বর দিকে তাকাল। স্যারের চাহনি দেখে অপূর্ব হেসে কুটি কুটি হয়ে গেল। কোনো মতে হাসি থামিয়ে বলল, সরি স্যার।
মিথ্যে বলেছি। আমার গার্লফ্রেন্ড নেই, তবে আমার বন্ধুদের আছে। তারা যখন প্রেমিকার কথা মনে করে তখন এভাবেই হাসে। সেজন্য আপনাকে জিজ্ঞেস করলাম। তাহসিন বলল, বেশি পেকে গেছো? বলবো আন্টিকে? না স্যার, বলবেন না প্লিজ। তাহলে পড়ো এবার। অপূর্ব পড়ার ভান করলেও পড়ায় মন নেই। তাহসিনও আজ খেয়াল করছে না, আবার কোনো চিন্তায় যেন বিভোর হয়ে আছে। অপূর্ব সুযোগ বুঝে জিজ্ঞেস করল, আচ্ছা স্যার, মেয়েদের কি গিফট করলে তারা খুশি হয়? তাহসিন ভুরু কুঁচকে অপূর্বর দিকে তাকাল। অপূর্ব ঠোঁট কামড়ে তাড়াতাড়ি পড়ার দিকে মনোযোগ দিল। কুমিল্লা পৌঁছনোর পর মোহনা হঠাৎ শব্দ করে কাঁদতে শুরু করল। মাহাদি ভয় পেয়ে গাড়ি থামিয়ে দিল। মোহনার হাত ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, এই মোহনা, কি হয়েছে? আমি যাব না। যাব না মানে কি? বাসায় যাব। নইলে সবাই খুঁজবে। তারপর কি হবে? সেটা আগে বুঝলে না কেন? তুমি নিয়ে আসলা কেন আমাকে? এখন আমার দোষ? মোহনা উত্তর না দিয়ে কান্নার শব্দ বাড়িয়ে দিল। আশেপাশের লোকজন যাওয়ার সময় গাড়ির ভেতর উকি দিচ্ছে। মাহাদি রাগ হয়ে আবারও গাড়ি স্টার্ট দিল। কাঁদুক এই মেয়ে, আজ সে যাবেই। ভালো লাগছে না স্বর্ণর। অনুষ্ঠানে এত মানুষের ভিড়েও সে খুব করে মিস করছে তাহসিনকে। একটা ছেলে দেখতে পেছনে থেকে তার তাহসিনের মতোই মনে হল। সে বলেই গেল কোথায় আছে। সোজা ছেলেটার কাছে গিয়ে বলে দিল, এতক্ষণ কোথায় ছিলেন? বলে ছেলেটার চেহারা দেখে জিভ কাটল। ছেলেটা অবাক হয়ে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। স্বর্ণ সেখান থেকে চলে আসলেও ছেলেটা পিছু ছাড়ল না। একটু পর পরই তার আশেপাশে ভিড়তে লাগল। কথা বলার একটু সুযোগ পেতেই স্বর্ণর কাছে এসে বলল, এক্সকিউজ মি, একটা সেলফি তোলা যাবে আপনার সাথে? ছেলেটা ডিপার্টমেন্টের সিনিয়র, তাই স্বর্ণ মানা করতে পারল না। ছবি তুলতে হল। শেষে ছেলেটা হেসে বলল, আপনার ফোন নম্বরটা দেয়া যাবে? স্বর্ণ কি বলবে বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে তার ফোন এলো। সে কথা বলতে বলতে দূরে সরে গেল। স্বর্ণ সেবারের মতো বেঁচে গিয়ে আর ছেলেটার সামনেও পড়ল না সারাদিন। তাহসিন ফেরার পথে ভাবল নিউমার্কেট যাবে চুড়ি আর ওড়না কিনতে। স্বর্ণর জন্য কিনলে বাড়ির বাকি মেয়েদের জন্য কিছু না কিছু কিনতে হবে। কম দামের মধ্যে সব কি করে কিনবে? সে ফুটপাত ধরে হাঁটছে, হঠাৎ একটা কাণ্ড হয়ে গেল। রাস্তার অপর পাশে এক বৃদ্ধ লোকের হাত থেকে একটা ছেলে ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড় দিল। মুহূর্তেই মিশে গেল ভিড়ের মধ্যে। পিছু নিয়ে লাভ হবে না জেনে তাহসিন বৃদ্ধ লোকটার কাছে গেল। লোকটা ফুটপাথে বসে পড়েছে। শূন্য দৃষ্টি। কিছু লোক তাকে ঘিরে রেখেছে। কেউ কেউ সান্ত্বনা দেয়ার চেষ্টা করছে, কেউ উপদেশ দিচ্ছে। তাহসিন দেখল লোকটার হাত কাঁপছে। সে লোকটার পাশে বসে হাত ধরল শক্ত করে। লোকটা আস্তে আস্তে স্থির হল। আশেপাশে লোকগুলো চলে গেছে যার যার কাজে। তাহসিন তখনও হাত ধরে বসেই আছে। লোকটা তাহসিনের দিকে তাকিয়ে অতিকষ্টে সামান্য হাসলেন। বললেন, তুমি বসে আছো কেন? চলে যাও। লোকটা তাহসিনের হাত ছাড়িয়ে উঠে হাঁটতে শুরু করলেন। তাহসিন লোকটার সাথে হাঁটতে লাগল। লোকটা জিজ্ঞেস করলেন, কোথায় যাও তুমি? আপনাকে বাড়ি পৌঁছে দেব। আমার মনে হয় না আপনি একা যেতে পারবেন। পারবো আমি বাবা। আমাকে সবাই পৃথিবীতে একা থাকতেই ছেড়ে দিয়েছে। তাহসিন দেখল লোকটা কেমন কেঁপে কেঁপে উঠছে। সে লোকটার কাঁধে হাত দিয়ে একটা হাত ধরে চলতে লাগল। জিজ্ঞেস করল, কতদূর বাড়ি?
রিকশা দিয়ে যাই চলুন। না বাবা, লাগবে না, এই সামনেই। একটা মোড় ঘুরেই লোকটা একবারই দেখিয়ে বললেন, এটা আমার বাড়ি। তাহসিন ঢুকে দেখল বাড়িটা বেশ সুন্দর। মাঝখানে লন, দুই পাশে দুটো একতলা সুন্দর ফ্ল্যাটের মতো ঘর, আর একটা কোনায় ছোট্ট দুটো ঘর, ভাঙাচোরা, পুরানো ধরনের। লোকটা তাহসিনকে ছোট ঘরগুলোর একটায় নিয়ে গেল। তাহসিন অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি না বললেন আপনার বাড়ি? আমার বাড়ি, আমি এ ঘরে থাকি। ওগুলো ভাড়া দেয়া। ভালো ঘর ছেড়ে এখানে থাকেন কেন? লোকটা আবারও কষ্টের হাসি হাসলেন। কিছু বললেন না। তাহসিন বলল, আমাকে বলতে পারেন, হয়তো কষ্ট কমবে। লোকটা তাহসিনকে খাটে বসিয়ে নিজেও বসল। ঘরে আসবাব এই খাট আর একটা কাপড় রাখার আলনা। পাশের ঘরে আলো জ্বলছে, সম্ভবত কেউ আছে। লোকটা বললেন, আমি সরকারি চাকরি করতাম। এই বাড়িটা আগে এত বড় ছিল না। ছোট ছোট আরো কয়েকটা ঘর ছিল সেখানে। সৎ ছিলাম সারাটা জীবন, কখনো ঘুষ খাইনি। বেতন ছাড়া বাড়তি কোনো আয় ছিল না। তবে বেতন মোটামুটি ভালো ছিল আর হিসেব করে চলার কারণে টাকা জমাতে পেরেছিলাম কিছু। তাই দিয়ে ওপাশের ঘরগুলো করেছিলাম। সেখানে ছিলাম কিছুদিন। আমার দুটো ছেলে, মেয়ে নেই। বড় ছেলের শখ ছিল মেডিকেলে পড়বে। সরকারিতে না হওয়ায় জেদ ধরল প্রাইভেটে পড়বে। আমিও রাজি হলাম পড়াতে। সেখানে বেশ অনেকগুলো ধার দেনা হয়ে গেল। ছোট ছেলেটা বিদেশ যাবে বলে বায়না ধরল। বললাম টাকার সমস্যা। সে জেদ ধরে রইল, বড় ছেলেকে এত দিলাম তাকে কেন দিলাম না। অগত্যা তাকেও বিদেশ পাঠালাম ঋণ করে। বড় ছেলে ডাক্তার হওয়ার পর ডাক্তার মেয়ে বিয়ে করল। 2 মাসও আমাদের সাথে থাকতে পারল না, আলাদা হয়ে গেল। প্রথম প্রথম কিছু টাকা পাঠাতো, এখন আর পাঠায় না। দেখা করতে এলে 500-1000 টাকার নোট গুজে দিয়ে যায় হাতে। ছোট ছেলে বিদেশেই আছে এখনো। বছরে 1-2 বার মা বাবার খবর নেয়, টাকা পাঠায় না কখনোই। আমিও রিটায়ার করেছি। পেনশনের যে টাকা পাই তাতে সংসার কোনো রকম চলে। আমার স্ত্রী প্যারালাইস হয়ে ঘরে পড়ে আছে। তার পেছনে অনেকগুলো টাকা খরচ হয় প্রতি মাসে, তাই এই ঘরে থাকি। ওগুলো থেকে বেশি ভাড়া পাওয়া যাবে, তাই ভাড়া দিয়েছি। যে ঘর ভাড়া পাই সেটা দিয়ে এখনো ছেলেদের জন্য করা ঋণ শোধ করে যাচ্ছি। এ মাসে পেনশনের টাকাটা নিয়ে ফিরছিলাম, বাবা ছিনতাইকারী নিয়ে গেল। সংসার তবু চলে যাবে কোনো রকম, কিন্তু বউয়ের ঔষধের টাকা জোগাড় করার কোনো উপায় নেই। বেচারির ঔষধ শেষ হয়ে গিয়েছিল 7-8 দিন আগে। এই কয়দিন ঔষধ ছাড়া খুব কষ্ট পেয়েছে। আজ আশায় ছিল আমি ঔষধ নিয়ে আসব। এখন ওর সামনে খালি হাতে যাই কি করে? লোকটা চোখ মুছলেন। তাহসিন বুঝল পাশের ঘরে তার স্ত্রী আছেন, হয়তো স্বামীর অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে আছেন। তাহসিনের এত কষ্ট হল, সে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। লোকটার প্রতি তার ভীষণ শ্রদ্ধা হল। সে বলল, চাচা একটু পানি খাওয়াবেন? লোকটা যেন একটু লজ্জা পেলেন। বললেন, দেখেছ, তোমাকে বসিয়ে রেখেছি, একটু পানিও খেতে দেইনি। তাহসিন ভেবেছিল লোকটা হয়তো পাশের ঘরে যাবে, কিন্তু তিনি দরজা দিয়ে বাইরে চলে গেলেন। ভাড়াটিয়াদের ঘর থেকে লোকটা ঠান্ডা পানি নিয়ে এলেন। নিজেদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, ঠিক করাতে পারেননি আর। পানির গ্লাস নিয়ে ঘরে ঢুকে দেখলেন ছেলেটা নেই। তিনি পাশের ঘরে উকি দিলেন। তার স্ত্রী ঘুমিয়ে আছেন, ছেলেটা নেই। কোথায় গেল?
হঠাৎ তার চোখ পড়ল খাটের উপর একটা লাইটারের নিচে চাপা দেয়া হলুদ খাম। খামটা খুলতেই বের হল চকচকে 5টা 1000 টাকার নোট। লোকটা হতভম্ব হয়ে গেলেন। অনেক খুঁজলেন ছেলেটাকে, কিন্তু পেলেন না। তিনি বুঝতে পারলেন না ওটা সত্যি মানুষ ছিল নাকি ফেরেশতা। হুট করে এসে তার প্রয়োজনে এতগুলো টাকা দিয়ে গেল। নিজের ছেলেরা যেখানে দেখে না, সেখানে অপরিচিত কেউ এতটা করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হল। লোকটা মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে অনেক দোয়া করলেন ছেলেটার জন্য। তারপর টাকাটা নিয়ে গিয়ে স্ত্রীর ঔষধ কিনে বাড়ি ফিরলেন। তাহসিন কল্পনায় ডুবে রাস্তা দিয়ে চলেছে। তার চিন্তা ভাবনার তার একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। বুড়ো লোকটাকে টিউশনির পুরো টাকাটা দিয়ে দিয়ে তার অন্যরকম একটা সুখ হচ্ছে। সে আগেও অনেক লোককে অনেকবার সাহায্য করেছে, তবে নিজের টাকা দিয়ে সাহায্য করার অনুভূতি ঠিক বলে বোঝানোর মতো না। সামনে পুরোটা মাস পড়ে আছে। কি করে কাটবে সে জানে না, তবে এখন যদি টাকার জন্য বৃদ্ধা মহিলা কষ্ট পেতেন অথবা মারা যেতেন তাহলে সে কখনো নিজেকে ক্ষমা করতে পারত না। শুধু স্বর্ণর জন্য কষ্ট হচ্ছে। মেয়েটাকে সে এখন পর্যন্ত কিছুই দিতে পারল না, কিচ্ছু না। অথচ তাকেই সব দিয়ে দিতে ইচ্ছে করে। আনমনে চলতে চলতে তাহসিন হঠাৎ লক্ষ্য করল সে তার চিরচেনা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এইখানে প্রায় 1.5 মাস হয়ে গেল আসে না সে। অথচ অবচেতন মন এই জায়গাটাই গেঁথেছিল। সুযোগ বুঝে তাকে এখানে নিয়ে এসেছে। তাহসিন একদৃষ্টিতে কিছুক্ষণ মোহাবিষ্টের মতো বাড়ির দিকে তাকিয়ে রইল। অজান্তেই চোখটা চিকচিক করে উঠল। সে অনেক কষ্টে উল্টো দিকে ঘুরতেই একটা চিৎকার শুনতে পেল। গলাটা তার মায়ের। তাহসিনের নাম ধরেই ডাকছেন তিনি। তাহসিন তাকিয়ে দেখল তার মা গেটের কাছে দাঁড়িয়ে আছেন। মুখে আঁচল চেপে কান্না আটকে রেখেছেন। তাহসিন মাকে দেখেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। অনেকদিন পর তার মনে হল কলিজায় ঠান্ডা পানির স্রোত বয়ে গেল। অনেক বলার পরেও তাহসিন বাড়ির ভেতরে ঢুকল না। সিঁড়িতে মাকে বসিয়ে তার পা জড়িয়ে ধরে বসে রইল। একসময় উঠে বলল, যাই মা। কোথায় থাকিস তুই? যেখানে আছি, খুব ভালো আছি। ইয়ামিন একটু নিশ্চিন্ত হলেন। ছেলের চেহারা দেখে মনে হচ্ছে না সে খুব কষ্টে আছে। তিনি তাহসিনের 2 গালে হাত রেখে বললেন, কবে ফিরবি বাবা? অনেক তাড়াতাড়ি ফিরব মা। তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হয়। ইয়াসমিন উঠে দাঁড়ালেন। ছেলের কপালে চুমু খেয়ে বললেন, তুই যা করতে চাস পারবি। মায়ের দোয়া সবসময় আছে তোর সাথে। একদিন দেশের মধ্যে 10-এর মধ্যে তোর অনেক নাম হবে। তাহসিন হাসল। এই দোয়া মা তাকে সারাজীবন করে এসেছে। আদৌ দেশের 10-এর মধ্যে নাম করার তার কোনো ইচ্ছে নেই। তবুও মায়ের কথা শুনলে পৃথিবী জয় করে ফেলতে ইচ্ছে করে। সে মাকে সালাম করে বলল, ভালো থেকো। নিজের যত্ন নিও। তোমার চোখ দুটো গর্তে বসে গেছে। রাতে ঘুমাও না। আমার চিন্তা করতে হবে না, আমি ভালো আছি। তুমিও ভালো থাকবে। কথা দাও। ইয়াসমিন ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, কথা দিলাম। তাহসিন চলে যাচ্ছে। ইয়াসমিন হাসি হাসি মুখ করে রেখেছেন। বিদায় বেলায় কাঁদতে চান না। তার বিশ্বাস ছেলে একদিন ঠিক একগাদা আনন্দ আর জয়ের ট্রফি নিয়ে তার ঘরে ফিরবে। তাহসিন চোখের আড়াল হতেই ইয়াসমিন বসে পড়লেন মাটিতে। চোখ দুটোর জলবাঁধ মানতে চাইছে না যে। মোহনার কান্না বেড়েই চলেছে। সে কিছুতেই যাবে না। মাহাদি অগত্যা গাড়ি ঘুরিয়ে ঢাকার দিকে রওনা দিল। মোহনাকে কড়া করে বলে দিল তার সাথে যেন আর কোনো দিন ঘুরতে যাওয়ার বায়না না করে। সে যাবে না। এটাই শেষ। মোহনার কান্না থামেনি।
সে এখনো কাঁদছে। কেন কাঁদছে সেটা জানার মাহাদির ইচ্ছে হয়নি। সে আপন মনে গাড়ি চালাচ্ছে। মেহনা বারবার আর চোখে মাহাদিকে দেখছে। বেয়াদব ছেলেটা একবারও তার দিকে তাকাচ্ছে না। কি এমন অপরাধ করেছে সে? বাড়ি না ফিরলে কি হতো মাহাদি বুঝতে পারছে না। সবাই ভাবত সে পলিয়ে গেছে। মৌনি যেমন পালাতে চেয়েছিল। মূলত মৌনির কাহিনী মনে পড়াতেই তার যাবার ইচ্ছেও ভাটা পড়ে গেছে। ঢাকায় তারা যখন ঢুকল তখন বিকেল হয়ে আসছে। মোহনা ঢোক গিলল। আজ বাড়ি ফিরে কি বলবে? সে মাহাদির শার্টের হাতা টেনে বলল, এই বাসায় গিয়ে কি বলবো? মাহাদি উত্তর দিলও না। মোহনা এবার হাতে জোরেশোরে একটা চিমটি দিল। কিছু বলবা? এমন করছো কেন? ভাল লাগে না। মোহনা, তুমি যদি আরেকবার কান্না শুরু করো, আমি গাড়ির দরজা খুলে তোমাকে ফেলে দেব বাইরে। মোহনার কথাটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগল। আর বোঝার সাথে সাথেই সে তার স্বরে চিৎকার করে কাঁদতে শুরু করল। মাহাদি ভয়ই পেয়ে গেল। সে দ্রুত গাড়ি থামাল। নির্জন হাইওয়ে। আশেপাশে অনেক দূর পর্যন্ত লোকজন নেই। সে এবার সত্যি সত্যি গাড়ির দরজা খুলে মোহনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মোহনা গড়িয়ে গিয়ে ঘাসের উপর পড়ল। উঠে বসে কনুই ডলতে ডলতে হা হয়ে মাহাদির দিকে তাকাল। দৌড়ে এসে তার কলার ধরে বলল, কি করলে এটা? যা বলেছি তাই। মোহনার হঠাৎ কি হল, সে শান্ত চোখে মাহাদির দিকে তাকাল। তাকিয়েই রইল। তারপর হুট করে মাহাদির হাতে কামড় বসিয়ে দিল। মাহাদি যন্ত্রণায় ককিয়ে উঠল। দাঁত বসে গেছে হাতে। এক জায়গা দিয়ে রক্তও বের হচ্ছে। মাহাদি মোহনার চুল টেনে ধরল। কি করলে এটা? মোহনা কোনো রকম ছাড়িয়ে দৌড়। মাহাদি গেল পিছু পিছু। অনেকক্ষণ ছুটোছুটির পর ধরতে পারল তাকে। হাত মুচড়ে গাছের সাথে আটকে ধরল। খুব কাছে এসে দাঁড়াল। মাহাদি তাকিয়ে আছে মোহনার দিকে। মোহনার গাঢ় কালো চোখগুলো কেমন আকর্ষণ তৈরি করে দেয়। মোহনার তখন নিঃশ্বাস গভীর হয়ে আসছে। কেমন একটা অদ্ভুত অনুভূতি। মাহাদি কি তাকে একটা চুমু খাবে? সে চোখ বন্ধ করে ফেলল। তখনই মাহাদির ফোনটা বেজে উঠল। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে দূরে চলে গেল। মোহনা খানিকক্ষণ নিজে নিজেই লজ্জা পেল। একটা ঝোপালো করমচা গাছ দেখতে পেল, যেটা ভর্তি হয়ে আছে ছোট ছোট লাল টুকটুকে ফলে। সে কয়েকটা নিয়ে মাহাদির কাছে গেল। সে তখনও ফোনে কথা বলছে। মোহনার রাগ হল। এত হেসে হেসে কার সাথে কথা হচ্ছে? যেন এই ছেলে এখানে নেই। ফোনের ভেতরে ঢুকে গেছে। মাহাদি কথা শেষে মোহনার দিকে তাকাল। ফলগুলো দেখিয়ে বলল, এগুলো কি? করমচা। খাওয়া যায়? হু। খাবে? আমার অনেক পছন্দ। মাহাদি একটা নিয়ে মুখে দিল। সাথে সাথে তার মুখ তেতো হয়ে গেল। মাহাদির বিকৃত হয়ে যাওয়া মুখটা দেখে মোহনা হেসে গড়িয়ে পড়ে। গাড়িতে উঠে মোহনা জিজ্ঞেস করল, কার সাথে কথা বলছিলে? মাহাদি মুচকি হাসল। বলল, দেখবে। তোমাকে তার কথা বলা হয়নি। কার কথা? মাহাদি মোবাইলে একটা ছবি বের করে মোহনার সামনে ধরল। সুন্দর একটা মেয়ে। বাঙালি, তবে বেশভূষা বিদেশিদের মতো। জিন্স, টি শার্ট পরনে। কাঁধ পর্যন্ত চুলগুলো হালকা বাদামি রং করা, হাই হিল, ঠোঁটে গাঢ় লিপস্টিক। মোহনার কেমন যেন লাগলো মেয়েটাকে দেখে। সে প্রশ্নবোধক দৃষ্টিতে মাহাদির দিকে তাকাল। মাহাদি বলল, ওই লোরা আমার গার্লফ্রেন্ড।
তাহসিন বাড়ি ফিরে দেখল স্বর্ণ আগেই চলে এসেছে। শাড়িটা বদলে ফেলেছে। তাহসিনের মনে হলো ভালোই হয়েছে। শাড়ি পরা দেখলে তার আরো কষ্ট হতো। সে স্বর্ণকে দেখে হাসি দিল। স্বর্ণ একটা গ্লাস হাতে তার কাছে এসে বলল, খেয়ে নিন। কি এটা? শরবত। অনেক গরম লাগছিল, তাই বানিয়েছি। তাহলে আমাকে দিচ্ছ কেন? নিজে খাও। তোমাকে দেখে টায়ার্ড লাগছে। পুরোটা দিলাম। কোথায়? 4 ভাগের 1 ভাগ খাবেন, বাকিটা আমার। তাহসিন গ্লাসটা হাতে নিয়ে প্রায় পুরোটা খেয়ে অল্প একটু রেখে দিল নিচে। বলল, নাও, এটা তোমার জন্য। এটা কি হলো? খাওয়া হলো। তাহসিন কাঁধ ঝাঁকাল। স্বর্ণ বিরক্ত মুখে বাকিটুকু খেয়ে নিল। তারপর বলল, আপনাকে আজ খুশি খুশি লাগছে। হুম, আজ আনন্দের দিন। স্বর্ণ খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আজ বাসে একটা মেয়ে পাশে বসেছিল, পুরো সিনেমার নায়িকাদের মতো সুন্দর। আমাকে ফোন নাম্বার দিয়ে গেছে। কি যে ভালো লাগছে। স্বর্ণ মুখ ঝামটা দিয়ে বলল, সব ফালতু কথা। মিথ্যুক কোথাকার। আমাকে জ্বালাতে খুব ভালো লাগে না? তুমি জ্বলো কেন? স্বর্ণ ভেঙচি কেটে চলে গেল সেখান থেকে। তাহসিন হো হো করে হেসে নিল কিছুক্ষণ। খাওয়া দাওয়া শেষে তাহসিন নিজের ঘরের দিকে যাওয়ার সময় শশী তাকে ডাক দিল। বললেন, একটু দাঁড়াতে। সবাই চলে গেলে কথা আছে তার সাথে। কাজ শেষে হাত মুছতে মুছতে তাহসিনের কাছে এলেন শশী। জিজ্ঞেস করলেন, টিউশনির বেতন পেয়েছ তাহসিন? তাহসিন মাথা নিচু করে বলল, পেয়েছি। শশী তাহসিনের হাতে কিছু টাকা গুজে দিয়ে বললেন, অনেকদিন এই এক জামাকাপড় পরে আছো। কাল মার্কেটে গিয়ে ভালো দেখে জামাকাপড় কিনে নিও। আর সবসময় পরিপাটি হয়ে থাকবে, আগে যেমন ছিলে। এত হ্যান্ডসাম একটা ছেলের দেবদাস লোক কেন? তাহসিন হেসে ফেলল। বলল, আন্টি, আমার জামাকাপড় যা আছে তাতেই চলবে। কেনা লাগবে না। টাকাটা আমি নিতে পারবো না। জানতাম নিতে চাইবে না, সেজন্য কিনে দিতে চেয়েছিলাম। কিন্তু সময় পাচ্ছি না যে একদম। তুমি টাকা না রাখলে আমি খুব রাগ হব। তাহসিন কিছুক্ষণ ভেবে বলল, একটা কথা বলবো আন্টি। হ্যাঁ, বলো। আন্টি, আমার বেতনের টাকাটা খরচ হয়ে গেছে। কিছু টাকা দরকার। এই টাকাটা আমি ধার হিসেবে নিলাম। জামা পরেও কেনা যাবে। এই মুহূর্তে কিছু টাকা প্রয়োজন ছিল। মানে? তুমি এত তাড়াতাড়ি কি করে টাকা খরচ করলে? তাহসিন শশীকে সব খুলে বলল। বলতে পেরে তার খুব হালকা লাগল। শশীর চোখে পানি। তিনি তাহসিনের গালে হাত দিয়ে বললেন, তুই এত ভালো কেন রে? এত ভালো ছেলে হয়? তোর যা লাগে আমি দেব। এই মাসের হাত খরচের টাকা দিচ্ছি। ফেরত দিস না প্লিজ। এটা তোর মহানুভবতার পুরস্কার, তোর আরেকটা মায়ের পক্ষ থেকে। তাহসিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজ বুঝি তার মা দিবস। মোহনা শুয়ে আছে। বাড়িতে আসার পর থেকে কি হয়েছে সে জানেও না ভালো করে। শুধু মনে আছে মা খুব বকেছিলেন সন্ধ্যা করে বাড়ি ফেরার জন্য। তারপর সে ঘরে এসে শুয়েছে, আর ওঠেনি। মা এসে একটু খাইয়ে দিয়ে গেছেন। সে সব বমি করে ফেলে দিয়েছে। ঔষধও দিয়েছিলেন। মোহনা ফেলে দিয়েছে। জ্বর জল লাগছে। মোহনা প্রার্থনা করতে থাকল তার জ্বর যেন আরো বাড়ে। জ্বরের ঘোরে যেন মনের কষ্টগুলো ভুলে থাকতে পারে সে। মাহাদি ইলোরার ছবিটা দেখিয়ে খুব গল্প করেছিল। ইলোরা তার ইউনিভার্সিটির বন্ধু। কানাডায় থাকে।
তাদের প্রায় 3 বছরের সম্পর্ক। ইলোরার পড়াশোনা এখনো শেষ হয়নি। হলেই সে বাংলাদেশে চলে আসবে। তারপর তাদের বিয়ে হবে, আরও অনেক কিছু। মোহনা শুনতে পায়নি। তার চোখ পানিতে ভরে আসছিল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিলে। সে চোখ বন্ধ করে প্রাণপণে চোখের পানি আটকে রেখেছিল। মাহাদির কথার জবাব দিতে পারবে না বলে সারা রাস্তা ঘুমের ভান করে এসেছে। মোহনা পাশ ফিরে কোলবালিশ জড়িয়ে মুখ গুজে কাঁদল অনেকক্ষণ। এটা কেন হলো তার সাথে? কি বিচ্ছিরি একটা ব্যাপার। মোহনা 3 দিন জ্বরে খুব ভূগোল। 3 দিনের দিন একটু সুস্থ হল। জ্বর নেই, শরীর দুর্বল। তবে ঘরে থাকতে থাকতে তার আর ভালো লাগছে না। ঘর থেকে বের হয়ে দেখল কেউ নেই। বিকেলবেলা কেউ থাকেও না। মৌনি মাত্রই এসেছে। গোসল করতে গেছে। মোহনা ছাদে চলে গেল আস্তে আস্তে। উপর থেকে লোকজন দেখতে তার ভালো লাগে। বিকেলের রোদ ছাদের একটা পাশ জুড়ে আছে। খুব বেশি উত্তাপ নেই রোদের। মোহনার শীত শীত লাগছে। আবার বুঝি জ্বর আসবে। সে রোদে গিয়ে দাঁড়াল। রেলিং ধরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। কত কত বাড়ি, গাছপালা, মানুষজন, অথচ সে একা। পুরো পৃথিবীর কেউ জানে না সে কি ভয়ানক কষ্টে আছে। ভালোবাসার কষ্ট। মাহাদির কথা তার সবসময় মনে ছিল, কিন্তু কখনো দেখা হবে ভাবেনি। ছোটবেলার ভালো স্মৃতিগুলো নিয়েই সে ভালো ছিল। কেন এলো আবার? এসে এত অধিকার দেখালো, এত যত্ন নিল, ভালোবাসার কথা বলেনি কখনো, তবুও মোহনা ভাবত মাহাদি তাকে ভালোবাসে। তবে সে বুঝতে পারেনি এই ভালোবাসাটা আসলো বন্ধু হিসেবে ভালোবাসা, আর কিছু নয়। কিন্তু মোহনা তো তাকে নিয়ে এই কয়দিনে হাজারটা স্বপ্ন দেখে ফেলেছে। স্বপ্নগুলো কত রঙের, কত সুখের। এই না পাওয়া সে ভুলবে কি করে? মাহাদির সামনেই বা যাবে কি করে? মোহনার মনে পড়ে তাদের চট্টগ্রাম থেকে চলে আসার দিনটার কথা। আবহাওয়া খুব খারাপ ছিল। ঝড়বৃষ্টিতে বাইরে বের হওয়ার অবস্থা ছিল না। ট্রাকে জিনিসপত্র রাখার একটু পরেই বৃষ্টি নেমে সব ভিজে গিয়েছিল। মোহনার বাবার সাথে মাহাদির বাবার বেশ ভালো রকম ঝামেলা হয়েছিল, যার কারণে মোহনার বাবার চাকরিটা চলে গিয়েছিল। মোহনা অনেক কান্নাকাটির পরেও সেদিন মাহাদিদের বাড়িতে যেতে পারেনি। মাহাদি হয়তো আসত, কিন্তু ঝড়বৃষ্টির জন্য আসতে পারেনি। মোহনা প্রচণ্ড কাঁদছিল। মাও কাঁদছিলেন। শুধু বাবা শক্ত হয়ে বসেছিলেন। মোহনার আজও মনে পড়ে সেদিন বাবার চেকগুলো লাল টকটকে হয়ে গিয়েছিল। মোহনার হাত শক্ত করে ধরে বলেছিলেন, কাঁদিস না মা, আমরা দাদুর বাড়িতে যাব। ওখানে তোর অনেক ভাইবোন আছে। ওই জায়গাটা খুব ভালো। মোহনা কাঁদতে কাঁদতে বলেছিল, এই জায়গাটা সবচেয়ে ভালো। আমি যাব না বাবা। যাব না বললেই হবে না রে মা। এখানে আর কিচ্ছু রয়নি আমাদের। সেদিন মোহনা আর মা কাঁদতে কাঁদতে ফিরেছিল ঢাকায়। এরপর মাহাদির সাথে কোনো যোগাযোগ হয়নি মোহনার। ভাবতে ভাবতে মোহনা নিচের দিকে তাকাল। তাকিয়েই দেখতে পেল মাহাদি দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। দৃষ্টি মোহনার দিকে। মোহনা তাকাতেই সে সোজা হয়ে দাঁড়াল। মোহনাকে ইশারায় জিজ্ঞেস করল কি হয়েছে। মোহনা কিছুক্ষণ চোখ ভরে দেখে নিল মাহাদিকে। জবাব দিল না কোনো। তারপর দৌড়ে সিঁড়ির দিকে গেল। মাহাদির সামনে সে আর থাকতে চায় না। সিঁড়িতে পা রাখার সাথে সাথেই তার পা পিছলে গেল। গড়িয়ে পড়ল অনেকখানি। মাথায় প্রচণ্ড বাড়ি খেল। অজ্ঞান হয়ে গেল সাথে সাথেই। মোহনাকে প্রথম আবিষ্কার করল আরহান। তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে।
অসুস্থ মেয়েকে খুঁজে না পেয়ে সবাই দিশেহারা। আরহান তখন ছাদের দিকে গেল কি মনে করে। সিঁড়িতেই পেয়ে গেল মোহনাকে। রক্ত শুকিয়ে আছে মাথার কাছটায়। একটা হাত খারাপভাবে বাঁকা হয়ে পড়ে আছে। রাত 8:30 মোহনাকে হাসপাতালে নেওয়া হল। মাথার ক্ষতটা বেশ গভীর। সারাটা রাত সবার কাটল চিন্তায় চিন্তায় হাসপাতালের করিডোরে। মোহনার রক্তের গ্রুপের সাথে আবির আর তাহসিনের গ্রুপ মিলল। তারা রক্ত দিল দুজন 2 ব্যাগ করে। এমনিতেই মোহনার শরীরে রক্ত কম ছিল। বেশ খানিকটা রক্ত বের হয়ে যাওয়ায় অবস্থা আরও খারাপ হয়ে গেছে। একটা হাতের হাড় ফেটে গেছে। ব্যান্ডেজ করে রাখা হয়েছে। শেষরাতের দিকে যখন মোহনাকে বেডে দেয়া হলো, তার হাত, পা, মাথায় ব্যান্ডেজ আর কষ্টে নীল হয়ে যাওয়া মুখটা দেখে শশী হাউমাউ করে কেঁদে উঠলেন। তাকে অনেক কষ্টে নিয়ে যাওয়া হলো সেখান থেকে। মুনিরা আর স্বর্ণ রয় গেল মোহনার সাথে। সকালে বাকি সবাইকে পাঠিয়ে দেয়া হলো। সবাই চলে যাওয়ার পর মুনিরা স্বর্ণকে বলল, মোহনার কি কোনো সমস্যা হয়েছিল? কিছুদিন আমার কেমন অদ্ভুত লাগছিল ওকে। স্বর্ণ একটু ভেবে বলল, আমারও। জিজ্ঞেসও করেছি অনেকবার। বলেনি কিছু। শুধু বলেছে শরীর ভালো না। ও যা চাপা স্বভাবের, কিছু বলবেও না। তোরা বোনরা মিলে দেখে রাখিস। ছোট্ট মেয়েটা বড্ড লক্ষ্মী। আর সবার থেকে আলাদা। সবার চেয়ে বেশি বোঝে। ওর দিকেই আমরা সবচেয়ে কম নজর দিয়েছি। এখন আফসোস হচ্ছে। স্বর্ণর মন খারাপ হলো ভীষণ। মোহনার সাথে তার বেশ ভালো সম্পর্ক ছিল সব বোনদের মধ্যে। তাহসিন আসার পর থেকে সে যেন মেহনার থেকে একটু দূরেই সরে গেছে। ঠিক হয়নি একদম। এই বাচ্চা মেয়েটা তাকে বাড়ির মধ্যে সবচেয়ে বেশি মায়া করে। স্বর্ণর চোখে পানি চলে আসল। সে মামির সামনে কাঁদতে চায় না। উঠে কেবিন থেকে বের হয়ে দূরে গিয়ে দাঁড়াল। কাঁদল অনেকক্ষণ। মোহনার কিছু হবে না তো? তাহসিন খাবার নিয়ে এসে দেখল স্বর্ণ কাঁদছে। সে স্বর্ণর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদছ কেন স্বর্ণ? মোহনা ভালো হয়ে যাবে। ডাক্তার বলল তো। আপনি জানেন, একবার ছোটবেলায় বড় মামা আমাদের ঈদে একই রকম জামা কিনে দিলেন। মোহনা বয়সে ছোট হলেও আমাদের জামার মাপ একই ছিল। চকলেট আইসক্রিম খেতে গিয়ে সেই জামা আমি পুরোটা নষ্ট করে ফেলেছিলাম। তারপর কিসে লেগে যেন ছিঁড়েও গিয়েছিল অনেকখানি। বাকিরা কেউ দেখেনি। শুধু মোহনা ছিল সাথে। খুব কাঁদছিলাম আমি জামাটা নষ্ট হয়েছে বলে। ছোট মোহনা তখন কি বুঝল, আমাকে ঘরে নিয়ে গিয়ে নিজের জামাটা দিয়ে আমারটা পরে নিল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম শুধু। একবারও বলিনি তোরটা আমায় দিতে হবে না, উল্টো একটু খুশিই হয়েছিলাম। আর সেই ছেঁড়া নোংরা জামাটা যখন বড়মামি দেখেছিলেন তখন খুব বকেছিলেন ওকে। চড়ও দিয়েছিলেন একটা। রাতে আমার সাথে যখন ঘুমাতে আসল দেখলাম ওর গালটা লাল হয়ে আছে। আমি হাত বুলিয়ে দিতেই আমাকে জড়িয়ে ধরল। আমি কেঁদে ফেললাম। ও বলল, আপু, ঘুম আসছে না। একটা গল্প শোনাবে? হুমায়ুন আহমেদের যে বইটা তুমি কালকে পড়েছিলে ওইটার কাহিনী শোনাও না ভাইয়া, তো বড়দের বই আমাকে দেয় না। তারপর এরকম অনেক হয়েছে। আমার মা ছিল না বলে আমার কষ্ট ছিল খুব। সেই কষ্টটা মোহনা বুঝত। আমি আবদার করতে পারতাম না মামাদের কাছে। আমার ইচ্ছেটা ও বুঝে নিজে সেই জিনিস বাবা মায়ের কাছ থেকে আদায় করে দিত আমায়। ছোট মেয়েটা কত কি বুঝত। আর আমি স্বার্থপরের মতো কোনো দিন ওকে বুঝতে পারিনি। স্বর্ণ কাঁদতে কাঁদতে তাহসিনের কাঁধে মাথা রাখল।
তাহসিন স্বর্ণর একটা হাত শক্ত করে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না স্বর্ণ, প্লিজ কেঁদো না। মোহনার সুস্থ 15 দিন লাগল। এই কয়দিন স্বর্ণ ভার্সিটি বাদ দিয়ে হাসপাতালে থেকে দিনরাত এক করে মোহনার সেবা যত্ন করল। মোহনা কেমন যেন হয়ে গেছে, ঠিকঠাক কথাবার্তা বলে না, মাঝে মাঝে চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। হাত দিয়ে মোছেও না মেয়েটা। অসুস্থ বলে স্বর্ণ কিছু জিজ্ঞেস করে না। যেদিন তারা বাড়ি ফিরল সেদিন স্বর্ণ সুযোগ খুঁজতে থাকে তার সাথে কথা বলার। সবাই যখন রাতে খেতে গেল তখন সে মোহনার কাছে এসে বসল। মোহনা বসেছিল মাথা নিচু করে। স্বর্ণ তার কাছে গিয়ে 2 হাতে মুখটা উঁচু করল। দেখল মোহনার চোখ পানিতে ভর্তি। সে মোহনাকে বুকে জড়িয়ে বলল, বল না কি হয়েছে মোহ, প্লিজ বল। মোহনা স্বর্ণকে শক্ত করে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। তারপর সোজা হয়ে বসে বলল, সব বলবো তোমাকে, কিন্তু তুমি কাউকে বলবে না তো? না রে, বলবো না। বল তুই। মোহনা সব বলল স্বর্ণকে। স্বর্ণ বলল, তুই মাহাদির সাথে সরাসরি কথা বল। মোহনা মাথা নিচু করে বলল, কখনো পারবো না আপু, আমি আর ওর সামনেই যাব না। ও তোকে ফোন করেনি? করেছে হয়তো, আমার ফোন বন্ধ। সেদিন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, আর অন করিনি। স্বর্ণ মোহনাকে বুকে জড়িয়ে বলল, কষ্ট পাস না বোন, দেখিস তোর খুব ভালো বর হবে, তুই ওকে ভুলে যা। স্বর্ণ ভার্সিটিতে গেল অনেকদিন পর। তাকে দেখতে পেয়েই সেদিন প্রোগ্রামে যে ছেলেটা ছবি তুলেছিল সে এগিয়ে এল। বলল, এতদিন আসনি কেন? একটু সমস্যা ছিল। সমস্যা ছিল সেটা জানাতে পারতে। স্বর্ণ বিরক্ত গলায় জিজ্ঞেস করল, আপনাকে কেন জানাবো? যারা টেনশন করে তাদের জানানো উচিত। তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও প্লিজ। স্বর্ণর মনে হল এমন ছ্যাঁচড়া লোক আর দুনিয়াতে নেই। সে বলল, লিখুন। ছেলেটা মোবাইল বের করল। স্বর্ণ তাকে একটা ভুলভাল নাম্বার দিয়ে বলল, রাত 11টার আগে ফোন করবেন না প্লিজ। ছেলেটা খুশি হয়ে বলল, ঠিক আছে। স্বর্ণ চলে যাবে তখন ছেলেটা পিছু ডেকে বলল, আমার নাম জানো তো? আমি ধ্রুব। তাহসিন এই পর্যন্ত অনেকগুলো চাকরির পরীক্ষা দিয়েছে, কোনোটাতেই শেষ পর্যন্ত টিকতে পারছে না। মাঝে মাঝে তার ইচ্ছে করে সার্টিফিকেটগুলো জ্বালিয়ে দিতে। কি লাভ হয়েছে পড়াশোনা করে সে বুঝতে পারে না। এখন সে মোট 3টা টিউশনি করে। একটা আবির ঠিক করে দিয়েছে, অন্যটা অপূর্বর মা। অপূর্বর মা যাকে ঠিক করে দিয়েছে সে অপূর্বর খালাতো বোন। কলেজে পড়ে, ভীষণ মিষ্টি দেখতে, তবে খানিকটা পাগলাটে ধরনের। এমনিতে ভালোই পড়ে, আবার হুটহাট বইখাতা ফেলে বলে, ভাইয়া আজ পড়ব না, গল্প শুনব। মনোযোগী শ্রোতা বলে মেয়েটাকে গল্প শোনাতে তাহসিনের ভালোই লাগে। বেশিরভাগ গল্পই বলে জীবন নিয়ে। মেয়েটা মন দিয়ে শোনে। কখনো বা বলে ওঠে, ভাইয়া আমি ভার্সিটিতে উঠলে তো আপনি আর পড়াবেন না, তখন আমি রোজ আপনাকে ফোন করব গল্প শুনতে, চলবে?